যতগুলো তোমাদের ডিউ আছে। আর তারপর থেকে আমরা এমসিকিউ শুরু করব, ওদিকে গ্রামার পোর্শন গুলো দেখাবো, সমস্ত গ্রামার পোর্শন গুলো শুরু করবো। এটা জাস্ট একটু শেষ করে নি, একটু ধরে ধরে গ্রামার গুলো করতে হবে, বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো স্টার্ট। আজকে আমরা যে গল্পটা ফার্স্টে পড়বো সেটা হচ্ছে কচ্ছিৎ কখনো, যার উৎস ছিল কচ্ছিৎ কখনো, প্রেমেন্দ্র মিত্রের লেখা। লেখক প্রেমেন্দ্র মিত্র। লেখক প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি কবি, তিনি গল্পকার, তিনি চিত্রনাট্যকার। প্রচুর তার সাহিত্য জীবনে তার প্রচুর জ্ঞান। তিনি মূলত সাহিত্য চর্চা ছাড়াও শিক্ষকতা করেছেন, বিজ্ঞাপনে পত্রিকা সম্পাদনা করেছেন ইত্যাদি। তিনি প্রেমেন্দ্র মিত্র শরৎ স্মৃতি পুরস্কার, একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। 1988 সালে তিনি মারা যান। আচ্ছা, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা গল্পটা, আচ্ছা 1904 মূলত তার জন্ম, এবং 1988 হচ্ছে মৃত্যু। 1904 হচ্ছে জন্ম, 1988 হচ্ছে মৃত্যু। এই গল্পে আমরা একজন ব্যক্তিকে দেখছি, যে গল্প কথক, যে বলছে গল্পটা। আচ্ছা, হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে আমরা দেখছি যে গল্প কথক যে মফস্বল থেকে ট্রেন ধরে কলকাতা যাবে এটা ভাবছে। তো ট্রেন মিস করে সে স্টেশনে বসে রয়েছে। এমন সময় একটা আধ পাগল লোক শুয়ে জায়গা দখল করেছিল। স্টেশন মাস্টার তাকে ধমক দিয়ে উঠিয়ে দিতে চাইছে, কিন্তু সে যেতে চাইছে না। তো এমন সময় স্টেশন মাস্টারের সেই ভৈরব এসে তাকে মিষ্টি কথা শোনালে সে উঠে বসে এবং গল্পকথককে বসার জায়গা করে দেয়। সেই যে ভদ্রলোক যে মফস্বল থেকে যাচ্ছিল কলকাতা শহরে, তার কথা শুনে সে উঠে পড়ে এবং কিছুক্ষণ পরে সে জায়গা থেকে উঠে যায়। ভৈরবের সঙ্গে কি কথাবার্তা হচ্ছে সেটাই হলো আসল কথা। স্টেশন মাস্টার তো সেটাই জানতে চাইছে যে ভৈরবের সঙ্গে কি এমন কথাবার্তা হলো। কথোপকথনে গল্পকথক জানতে পারেন ওই পাগল প্রায় মানুষটির কথা। তিনি এই অঞ্চলের একজন সম্ভ্রান্ত স্কুল মাস্টার ছিলেন, যার নাম ছিল গোপীনাথ। তাহলে এই পাগলটা হলো গোপীনাথ, যে এই অঞ্চলের একজন সম্ভ্রান্ত স্কুল মাস্টার। ভালোভাবেই তার দিন কাটছিল। স্কুল মাস্টার ছিল। তারপর দেখা যাচ্ছে যে কিন্তু তার কলকাতাবাসী এক বন্ধু দেবীপদ গুহ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে তার কাছে এসে সাহায্য চাইলে তিনি নিজের ভিটেটুকু রেখে দিয়ে কি করলেন, বাকি সমস্ত জায়গা তার বন্ধুকে, মানে জমি টমি বিক্রি করে দিয়ে বন্ধুকে সাহায্য করলেন। বন্ধুটি প্রাথমিকভাবে পার্টনার ভাবলেও পরবর্তীকালে কিন্তু সব তাকে ঠকিয়ে নিল, দিয়ে নিজের সবকিছু করে নিল। এই অবস্থায় সেই গোপীনাথ, সেই মাস্টার মশাই যে কিনা পাগল হয়ে গিয়েছিল ঘটনাচক্রে। যারা তার সম্পর্কে জানে না তারা এই বিষয়টাকে নিয়ে টিটকিরি করে, যারা জানে তারা দুঃখ প্রকাশ করে। এইভাবে একটা করুণ একটা গল্প, এই গল্পটার মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন। ঠিক আছে, এই মূল এটাই হলো গল্পটার মূল বিষয়বস্তু। তো যেখানে এখানে প্রথমে কার ট্রেন ধরার কথা বলা হচ্ছে গল্পটাতে আমরা দেখি। ট্রেন ধরার কথা হচ্ছে লেখকের। ঠিক আছে, মফস্বলের লোকাল ট্রেন, মফস্বল থেকে হাওড়া বর্ধমানের মতো এখানে অত ঘন ঘন ট্রেন আসে না। লোকাল ট্রেন যেটাতে করে লেখক কোথায় যাবেন
না, তিনি যাচ্ছেন মফস্বল থেকে কলকাতায়। আচ্ছা, এখানে প্ল্যাটফর্ম কি ছিল, প্ল্যাটফর্মটা কেমন? মাত্র নিচু প্ল্যাটফর্ম, টিনের চালের একটি ঘর, যেখান থেকে স্টেশন মাস্টার একলাই চাপরাশির সাহায্যে স্টেশনের যাবতীয় কাজ করেন। মানে আমরা যারা ওয়ান লাইন আর কি, দুটো লাইন নয়, আপ ডাউন আলাদা আলাদা লাইন নয়, একটাই লাইন, ঠিক আছে? আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই এখনো পর্যন্ত এক লাইন আছে, যেমন ওই কল্যাণী সীমান্তর ওই সাইডটাতে একটাই মাত্র লাইন, এরকম তো প্রচুর হয়েছে। এই যে ওহে লাট সাহেব গুপিচন্দর, ওঠো ওঠো, হাত পা ছড়িয়ে আরাম করে শুয়ে আছে, বেঞ্চিটা যেন কিনে রেখেছে না। তার মানে ওখানকার, এটা হলো ওখানকার স্টেশন মাস্টার, তাকে চিনতো। তার নাম কি ছিল, তাকে বলছে যে গুপিচন্দর, ঠিক আছে? আর ভৈরবের চেহারা কেমন ছিল? ভৈরবের চেহারা ছিল একেবারে অসুরের মতো বিরাট চেহারা। ভৈরবের চেহারাটা ছিল অসুরের মতো একেবারে বিরাট চেহারা। এই যে গলা ছেড়ে হাঁক দিলেন, ভৈরব ভৈরব ভৈরব। অফিস ঘরের ভিতরেই ছিল। ডাক শুনে বেরিয়ে আসতে দেখলাম নামটা তার সার্থক। একে অসুরের মতো বিরাট চেহারা, তার উপর রেলের নিম্ন স্তরের কর্মীর মার্কা মারা কৃষ্ণনীল পোশাকে প্রায় দৈত্যের মতোই দেখায়। তাহলে ভৈরবের চেহারাটা কেমন, সেইটা। আচ্ছা, এদিকে প্ল্যাটফর্ম টিকিট কেনে, কে কেনে প্ল্যাটফর্ম টিকিট ডেলি? সে আর কেউ নয়, সে হচ্ছে গোপীনাথ সেন। কি গোপীনাথ বাবু, আজ যে প্ল্যাটফর্ম টিকিট কেনেননি, তাহলে প্ল্যাটফর্ম টিকিট কে কেনে? সেটা হলো এই গোপীনাথ। ভৈরবের দিকে চেয়ে গুপি অর্থাৎ গোপীনাথ বাবু এবার বেঞ্চি থেকে পা নামিয়ে উঠে বসলেন। তারপর ছেঁড়া ময়লা শার্টের পকেট থেকে গম্ভীর মুখে একটা প্ল্যাটফর্ম টিকিট বার করে নীরবে সেটা আমাদের সামনে ধরলেন। আচ্ছা, এই গোপীনাথের তাহলে পুরো নাম হলো গোপীনাথ সেন। ওকে। এসে এই ভৈরবের সঙ্গে কথা বলে। আচ্ছা, এবার এই গোপীনাথ বাবুর সেই যে যে চিটিং করেছিল তার সাথে, সেই যে বন্ধু, তার নাম কি ছিল? দেবীপদ গুহ। এই দেবীপদকে চেনেন? দেবীপদ গুহ, প্রশ্ন হলো এবার বেশ যেন একটু উদ্গ্রীব কণ্ঠে। কলকাতা শহরে থাকলেই দেবীপদ গুহ নামের যে কোনো ব্যক্তিকে যে চেনা যায় না, তা এই অর্ধোন্মাদকে কি করে বোঝাই? সবিনয়ে বললাম, আজ্ঞে না। গোপীনাথ বাবু যেন অত্যন্ত অবাক হলেন। দেবীপদ গুহকে চেনেন না? সেন গুহ কোম্পানির দেবীপদ গুহ। তাহলে এই যে সেন গুহ কোম্পানি, এটা কার নামে, কার নামে ছিল? একটা হচ্ছে গোপীনাথ সেন, আর একটা হচ্ছে দেবীপদ গুহ। এই দেবীপদ গুহই হচ্ছে সেই বন্ধু, গোপীনাথ বাবুর ছেলেবেলার প্রাণের বন্ধু। পরবর্তীতে তার ব্যবসার কে ছিল, অংশীদারিত্বে ছিল। দাগ দিয়ে রাখো এই জায়গাটা, চরিত্রগুলো গুরুত্বপূর্ণ। তাহলে দুজনের ব্যবসার অংশীদারিত্বের কারবার। আচ্ছা, তারপর হচ্ছে যে তাহলে নীরবে মাথা নাড়লাম স্বাভাবিকভাবে। কে চিনবে ওই কি বলবো, গোপীনাথ গুহ, এই দেবীনাথ, ওই দেবীপদকে, দেবীপদ গুহকে কেই বা চিনবে?
গোপীনাথ বাবু এই অবিশ্বাস্য ব্যাপারটা এবার মেনে নিয়ে সোৎসাহে জানালেন, ওটা আমাদেরই কোম্পানি, আমার আর দেবীর, এক্সপোর্ট ইম্পোর্ট। কিসের কোম্পানি? এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানি। বছর বছর উন্নতি করে, বছর বছর উন্নতি করে এখন একেবারে দেশের সেরা কারবার হয়েছে। ঠিক আছে, এ পাগলামি প্রলাপ আরো কতক্ষণ শুনতে হবে ভেবে একটু একটু উদ্বিগ্নই হয়ে উঠলাম। হাতে খড়িতে হাতে খড়িতে দেখলাম হাতে খড়িতে দেখলাম যে গাড়ি আসতে এখনো মিনিট 25 বাকি। এই 25 মিনিট ধরে এই পাগলের সঙ্গে থাকতে হলেই তো তাহলে গাড়ি আসতে কতটা পথ বাকি আছে সেটা দরকার। আচ্ছা, তারপরে কি হলো? কিন্তু উঠে যেতেও কেমন বাজছিল মানুষটাকে, আমারই জন্য স্টেশন মাস্টারের কাছে একটু লাঞ্ছিত হতে হয়েছে বলেই বোধ হয় গোপীনাথ বাবু একটু নিজেই আমায় রেহাই দিলেন। হঠাৎ উঠে পড়ে বললেন, দেবী এই গাড়িতেই আসছে, স্টেশনে আমায় না দেখলে ভয়ানক রাগ করবে, আমি যাই। তাহলে গোপীনাথ বাবুর স্বভাব কিরকম ছিল? একেবারে মাটির মানুষ, যিনি প্ল্যাটফর্ম টিকিট না কেটে আসতেন। আর মাটির মানুষ কাকে বলেছে? কে বলছে? না ভৈরব বলছে। ভৈরব বলছে কাকে? গোপীনাথ বাবুকে। কি বলছে? সে একেবারে মাটির মানুষ, এই মাটির মানুষটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তবে ইনি পাগল হয়ে গেছেন এটা তো আমরা বুঝতেই পারছি, আমি বললাম এর আগে। ভৈরব বিষণ্ণ মুখে মাথা নেড়ে বেঞ্চির সামনে প্ল্যাটফর্মের ওপরই এসে বসলো। জিজ্ঞাসা করলাম, একটা মিনিট হোল্ড করো। হ্যাঁ, যেটা বলছিলাম যে আহ একটু চুপ করে থেকে ভৈরব বললে, আমাদের আর কি জ্বালাতন করে বাবু, বকাবকি করলে বেঁকে দাঁড়ায়, নইলে একটু মিষ্টি কথায় একেবারে জল। ঠিক আছে, মিষ্টি কথায় একেবারেই জল। সত্যের খাতিরে একটু প্রতিবাদ জানিয়ে বললাম, কিন্তু নিজেই তো এসে দেখলাম স্টেশনের একটি মাত্র বেঞ্চি জবরদখল করে শুয়ে আছেন। তা ছিলেন, ভৈরব স্বীকার করলে, কিন্তু একবার শুধু যদি ভালো করে উঠতে বলতেন তাহলেই দেখতেন একেবারে মাটির মানুষ। মাস্টার বাবু মিছিমিছি মেজাজ দেখিয়ে দূর দূর করেন বলে ওই রকম বেয়াড়া হন মাঝে মাঝে। আর উনি তো ফাঁকি দিয়ে স্টেশনে ঢোকেন না, দস্তুর মতো প্ল্যাটফর্ম টিকিট কিনে এনে তবে আসেন। এই লাইনটায় কে কিনে আনি কথাটা কে বলেছে? মিথ্যে কিছু দিয়ে ভোলালে চলবে না, এই লাইনটা। আগে হ্যাঁ, জানালে ভৈরব স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট কে কিনেছে, আর না কিনলে কে ধরছে বাবু? কিন্তু ওর জন্য আমাদের টিকিট কলকাতা থেকে আনিয়ে রাখতে হয়। মিথ্যে কিছু দিয়ে ভোলালে চলবে না। তাহলে মজার পাগল বলতে হবে, কিন্তু ওই কলকাতার কোম্পানি অংশীদার দেবীপদ, ওসব ডাহা পাগলের খেয়াল নিশ্চয় না বাবু? তাও ঠিক নয়। তার মানে? তখন বলছে, অবাক হয়ে বললাম, চেহারা পোশাক দেখে তো দুর্দশার শেষ নেই মনে হয়। ওর কলকাতায় ব্যবসাটা সত্যি আছে কিছু? ব্যবসা ট্যাবসা আছে কিছু? নেই বাবু, কিন্তু এখন কিন্তু ছিল। নেই বাবু এখন, কিন্তু ছিল। ভৈরব ধীরে ধীরে বললে, আমার এইখানেই বাড়ি বাবু, ছেলেবেলা থেকে ওকে জানি। উনি যখন স্কুল করেছিলেন সেই তখন থেকে উনি স্কুল মাস্টার ছিলেন। তাহলে এই গোপীনাথ বাবু কে ছিলেন? স্কুল মাস্টার। আমার গলার স্বরে অস্পষ্ট সন্দেহটা লুকোতে পারলাম না। আজ্ঞে হ্যাঁ বাবু, এ তল্লাটের পেরথম পেরথম স্কুল
উনিই বসিয়েছিলেন। এই শব্দ দুটো দেখো, এই দুটো শব্দ কিন্তু গ্রামাটিক্যালি আসবে, এই দুটো শব্দ কিন্তু গ্রামাটিক্যালি, এই যে পেরথম, প্রথম পেরথম, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে আরেকটা যেন কি বললাম, ও আরেকটা হচ্ছে স্কুল, স্কুল থেকে স্কুল, আদি সরাগম একটা শব্দ যুক্ত হচ্ছে। আচ্ছা, এবার হলো এসব চাষ আবাদ মাছের ভেড়ির দেশ বাবু, এখানে পড়াশোনার কেউ ধার ধারতো না। উনি উদ্যোগী হয়ে নিজে ওই স্কুল করেছিলেন। সে স্কুল চলেনি বেশি দিন, এখানকার এ অঞ্চলের লোকই তা ভুলে গেছে। আমাদের মাস্টার বাবু ভিন দেশের লোক, 1 বছর মাত্র এসেছেন, উনি আর জানবেন কি করে। জিজ্ঞাসা করলাম, স্কুলটা না হয় উঠে গেল, কিন্তু ব্যবসা? আগে ব্যবসাও ছিল, প্রথমে ওর নয়, ওর এক ছেলেবেলার বন্ধুর। একবার ব্যবসার টালমাটাল হতে ওর কাছে এসে হত্যে দিয়ে পড়লো। পাওনাদারদের ঠেকাতে না পারলে একেবারে ডুবে যাবে, তাই ওকে অংশীদার করে নিতে চাইলে সমান বকরায়। শুধু ভিতেটুকু রেখে জমি জমা যা ছিল বিক্রি করে বন্ধুকে বাঁচালেন। ব্যবসাও দিন কত বেশ চললো বাবু। উনি তখন কলকাতায় যাওয়া আসা করেন। ওই দেবীপদ ফি শনিবার রবিবার, শনি রবিবার আসে যায়। তারপর একদিন হঠাৎ ওই দেবীপদ তলে তলে সব বেচে টেচে একেবারে হাওয়া হয়ে গেল। গোপীনাথ বাবুর বলে ভৈরব একটু থামলো। থামলে কেন? অধৈর্যের সঙ্গে বললাম, আগে বড় দুঃখের, বড় বিতিকিচ্ছি ব্যাপার বাবু। তেনার স্ত্রীকেও তার পরের দিন থেকে আর পাওয়া যায়নি। বোঝা গেল ব্যাপারটা কি হয়েছে। গোপীনাথ বাবু ঘর আর কলকাতা করলেন দিনের পর দিন, হন্যে হয়ে কোথায় পাবেন তাদের। কতজনে বলেছে পুলিশে খবর দিয়ে হুলিয়া বার করতে, কিন্তু গোপীনাথ বাবু তাতে শুধু হেসেছেন, বলেছেন হুলিয়া কিসের? হুলিয়া বের করব দেবীপদর নামে? দেবীপদ আমায় ফাঁকি দিতে পারে কখনো? মাস গেলে এমনি করে। আর উনি ক্রমে ক্রমে কেমন এই রকম হয়ে গেলেন বাবু, নিজের ভিটেটুকুতেই পড়ে থাকেন। বাড়ির সদরের দুটো ভাঙা ঘর মেরামত করে হিরমুদি দোকান খুলে একটা ঘানি বসিয়েছে। সে যা হাতে তুলে দেয় তাতেই কোনো রকমে চলে যায়। হলো। তাহলে এখানে গোপীনাথ বাবুর তার স্ত্রীকে নিয়ে ওই দেবীপদ গুহ সে কিনা পালিয়ে গেছে। গোপীনাথ বাবু তাহলে দিন কিভাবে কাটে? দিন কাটে ওই হিরু মুদির দেওয়া সামান্য পয়সায়। যেটা আমরা পড়লাম যে হিরু মুদিকে বসিয়েছে, এই যে একটা ঘানি বসিয়েছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, রেলের লাইন কোন দিক থেকে কোন দিকে গেছে? পূর্ব পশ্চিম। এবার গল্পটা বলতে গিয়ে ভৈরবকে একবার উঠতে হয়েছিল, কেন? ভৈরবকে এবার উঠতে হলো, কলকাতার গাড়ি আসছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। সেই গাড়িতেই স্টেশন ছেড়ে যাবার সময় জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম গোপীনাথ বাবু প্ল্যাটফর্মের ধারে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছেন। এখানে লাইন গেছে পূর্ব থেকে পশ্চিমে, পূব থেকে পশ্চিমে। সূর্য অস্ত যাবার পথে পশ্চিমে অনেকখানি হেলেছে, সমস্ত আকাশে যেন আগুনের হলকা। সেই অগ্নিবর্ণ আকাশের পশ্চাৎপটে মনে হলো গোপীনাথ বাবু নয়, যেন এ যুগের মানুষেরই লাঞ্ছিত বিপন্ন আত্মমর্যাদা বোধ আর বিশ্বাস করুণ উদ্ভ্রান্ত দৃষ্টিতে উদয় দিগন্তের দিকে চেয়ে আছে। এই হলো গল্পটা, কচ্ছিৎ কখনো, ঠিক আছে। এর পরের গল্পটা হচ্ছে সুবোধ ঘোষের আলপনা। সুবোধ ঘোষের আলপনা তো এর পরের গল্পটা। হ্যাঁ, এই যে আলপনা, এই গল্পটা খুব গুরুত্বপূর্ণ।
আলপনার ইতিহাসটা এখানে দেওয়া আছে। সুবোধ ঘোষ, যিনি কল্লোল পরবর্তী সময়ের একজন গুরুত্বপূর্ণ লেখক, যার জন্ম হচ্ছে 1910-এ, মৃত্যু হচ্ছে 1980-তে। 1910 থেকে 1980 কল্লোল পরবর্তী সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য। মধ্যবিত্ত সমাজের সেই যে আর্থ সামাজিক যে পরিস্থিতি, সেই সময় যে দ্বন্দ্ব, ঘাত প্রতিঘাত, যেগুলো তার গল্পের মধ্যে উঠে এসেছে। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে গঙ্গোত্রী, শতকিয়া, এগুলো গুরুত্বপূর্ণ। আর ছোট গল্পের মধ্যে ফসিল, যেটা বোধহয় তোমাদের কোনো না কোনো এই আছে, ঠিক আছে, ফসিল। তারপর অযান্ত্রিক আমরা পড়ি, যেগুলো গুরুত্বপূর্ণ। যত গৃহ, ভগিনী ইত্যাদি গল্পগুলো মধ্যবিত্ত সমাজের যে ঈর্ষা, যে মানসিকতা, নিচু মানসিকতা, প্রেম, জীবনের জটিলতা, এগুলোই তার গল্পের মধ্যে স্থান পেয়েছে। এখানে আলপনার ইতিহাসটা দেওয়া আছে, সংক্ষিপ্ত ইতিহাস। আলপনা যেটা একটা প্রাচীনতম, আমরা জানি এটা একটা চিত্রশিল্প, যেটা বাংলার লোক শিল্পের মধ্যে অন্তর্গত। এখানে যে লাইনটাই রয়েছে ফার্স্টে, যে আলপনা চিত্রশিল্প একান্তভাবে বাংলারই লোকশিল্প। এই প্রশ্নটা আর্ট এন্ড কালচারে বিভিন্ন পরীক্ষাতে এসেছে, লাস্ট বোধহয় স্টাফ সিলেকশনে এসেছে, ঠিক আছে। একথা সত্য নয়, ভারতের নানা প্রদেশে নানা সম্প্রদায়ের মধ্যে এর প্রচলন আছে, বিভিন্ন জায়গায় এটা পরিচিত। বলছে যে প্রাচীন ভারতে আদিম অধিবাসীদের হাত ধরে এটার প্রথম শুরু হয়েছে। প্রাচীন ভারতে আদিম অধিবাসীদের হাত ধরে। কাদের? না, সেই উত্তর ভারতের গ্রামবাসী, ছোটনাগপুরের আদিবাসী, তারা তাদের গৃহে, দেয়ালে, মেঝেতে নানা রকম আলপনা পরিচর্যা করতো। কারা? এই যে উত্তর ভারতে গ্রামবাসী, তারপর হচ্ছে ছোটনাগপুরের আদিবাসী যারা, ওরাও মুন্ডা, এদের মধ্যে আলপনার চর্চা খুবই প্রচলিত। ঘরের মেঝেতে গিরি মাটি, দুধে মাটি আর নানা রকম রঙিন মাটির রঞ্জক তৈরি করে এরা যেসব চিত্র রচনা করে, তা দেখতে যেমন নয়নাভিরাম, মানে চোখে খুব আরামদায়ক, শিল্পোৎকর্ষের দিক থেকেও তা প্রথম শ্রেণীর। এই শিল্পরীতির উৎস খুঁজতে গেলে প্রাক ইতিহাসের বিস্তৃত অধ্যায়ে ঠেকতে হয়। তো কোথায় প্রথম পাওয়া যায় সেই ইতিহাসটা বললাম। এটা শুধুমাত্রই বাংলার নয়, বাংলার যে লোকশিল্প, আলপনা শিল্প, তার মধ্যেও আদিম শিল্পরীতির নমুনা কিন্তু বর্তমান। কিভাবে? না, বলছে যে এটি কোনো একজনের আনন্দের উপকরণ নয়, বরং অনেক দর্শককে আনন্দ দান করে এই আলপনা শিল্প। অনেকে মনে করেন যে প্রাচীন চিত্রাক্ষর থেকে, যেটাকে আমরা হায়ারোগ্লিফ বলে থাকি, সেখান থেকে এই বিষয়টা এসেছে, ঠিক আছে। তা আলপনা যে চিত্রশিল্পকে লোকশিল্প বলা হয়, এইটা, একে আটপৌরে শিল্প বলা উচিত। এই লাইনগুলো, অজন্তা, ইলোরা, কোনারক, কাংড়া উপত্যকা, অজন্তা ইলোরা মহারাষ্ট্র, কোনারক ওড়িশা, কাংড়া উপত্যকার আবু পাহাড়ের রীতি ও সার্থকতা ভিন্ন রকমের। এটা অনেকটা কীর্তিস্তম্ভের মতো। প্রতিভাবান শিল্পী তার কীর্তি পাহাড়ের স্তূপে ও গুহাগাত্রে উৎকীর্ণ করে রেখে গেছেন। 10 জনে তাই উপভোগ করেছে শুধু দর্শক হিসাবে। আলপনার চিত্ররীতি এ ধরনের নয়, এর সঙ্গে সঙ্গীতের তুলনা হতে পারে। একজন গুণীর একটি গান শুধু 5 জনে শুনে উপভোগ করে না, 5 জনে সে গান গেয়েও উপভোগ করে। আলপনাও তেমনি, শুধু কটি দিনের জন্য, কয়েকটি প্রহরের জন্য মানুষ টেনে আনে তার মনের সুগুপ্ত শিল্পীকে, একান্ত নিষ্ঠার সঙ্গে আঁকে কয়েকটি ছবি,
তারপরেই তাকে মুছে ফেলা হলো। সুতরাং আটকৌড়ে চিত্রশিল্প বলে যদি কিছু থাকে, যাকে অন্নপান বা পরিচ্ছেদের মতো আমরা অহরহ প্রয়োজন বোধে ব্যবহার করি, তা এই আলপনা শিল্প। এই লাইনটা। এবার যেটা হচ্ছে যে হায়ারোগ্লিফ যেটা বলছিলাম, কেউ কেউ বলে থাকেন যেটা হচ্ছে প্রাচীন চিত্রাক্ষর, ইংরেজিতে হায়ারোগ্লিফ বলা হয়। ক্রমবিবর্তন হয়েই নাকি আলপনার সৃষ্টি হয়েছে। চিত্রাক্ষরকে টেনে আনা হলো চিত্রের ক্ষেত্রে, তাই রূপের খানিকটা অদল বদল করে যে সরল এবং লোকগ্রাহী চিত্র সৃষ্টির প্রথা উদ্ভূত হলো, তাই নাকি আলপনা শিল্পের আদিপুরুষ। কেউ আবার বলছে কিভাবে চিত্রাক্ষর থেকে কিভাবে আলপনার সৃষ্টি হয়েছে সেটা এখানে দেওয়া আছে। এটা তো একটা প্রবন্ধ বিশেষ, প্রবন্ধ মানে কিভাবে আলপনার জন্ম হয়েছে এই বিষয়টা, এটা কিন্তু আমাদেরকে কি বলবো, এটা কিন্তু খুব ভালো করে এই যে লাইনগুলো দাগ দিয়ে দিচ্ছি, এই লাইনগুলো ধরে এই কটা লাইন পড়ে রাখলেই মোটামুটি এর থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এবার কি হলো, হায়ারোগ্লিফ তো গেল, কিন্তু আলপনার মধ্যে আমরা কি পাই? ইতিহাস পাই, ঐতিহ্য পাই, সামাজিকতা পাই। আলপনা থেকেই এগুলোর জন্ম হয়েছে। বর্তমানে এই রীতি অনেকটাই আর তার আর কোনো গুরুত্ব নেই। এর কারণ হচ্ছে এই যে সাদা রং, যে আমরা খড়ি মাটি দিয়ে আলপনা যেটা পরবর্তীকালে এসেছে, এখন তো আরোই, এখন তো রং বেরিয়ে গেছে, এই সাদা রঙের যে দুর্বলতা, মানে দুর্বল সাদা রঙের ব্যবহার। অন্যান্য রং ব্যবহৃত হলেও সাদা রঙের ব্যবহারই আলপনা কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগে। মানে আলপনার যে আমরা ঐতিহ্য সেটা সাদা রঙের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য আর কি। ঠিক আছে। কারণটা কি? এই যে আলপনার সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এখন সেই আলপনা তার ঐতিহ্য হারিয়েছে কারণ অতি দুর্বল সাদা রঙের ব্যবহার। যখন মাটি আর জল মিশিয়ে একটা কাদার তাল প্রস্তুত করার বুদ্ধি এবং প্রতিভা মানুষের মধ্যে ছিল না, এটার কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে ব্রত পার্বণের সঙ্গে এর একটা রিলেশন আছে। ব্রত পার্বণ কিভাবে আছে ব্রত পার্বণের সঙ্গে? বিভিন্ন পুজো, ব্রত কথা এগুলো ব্যবহার করা হয়। এই যে বাংলার আলপনায় নানা পৌরাণিক দেবদেবীর ভিড়, মনসা, রক্ষাকালী, বনকালী পুজোর কথা, এদের কথা আছে, বনদেবীর ছবি, এইগুলো। ঠিক আছে, এদের কথা কিন্তু আমরা দেখতে পাই। তারা ব্রতর আলপনার মধ্যে আদিম মানুষের কল্পনা কুশলতার চিত্র পাওয়া যায়। পৃথিবীর গাছপালা পশু পাখি ছাড়াও এতে আছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, এদের কথা আমরা জানতে পারি। বিভিন্ন ব্রতে এদের কুশলতার পরিচয় পাওয়া যায়। আর বর্তমানে মূলত নারীরাই এই আলপনাকে বাঁচিয়ে রেখেছে। কারা বাঁচিয়ে রেখেছে? নারীরাই বাঁচিয়ে রেখেছে।
আলপনা শিল্পের আরেকটা বড় বৈশিষ্ট্য, এগুলো হলো বৈশিষ্ট্য আলপনা শিল্পের। আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যেটা কি, যেটা হচ্ছে এই যে এ শিল্পের শিল্পী প্রায় সর্বক্ষেত্রেই নারী। বর্তমানে কোনো পুরুষকে আলপনা শিল্পে দেখা যায় না, কিন্তু এককালে সাধনার বিস্তর পুরুষ সাধক ছিল এমন অনুমান করাও অযৌক্তিক নয়। এখানে একটা ছোট্ট সাহিত্যের কথা বলা হয়েছে, ময়মনসিংহ গীতিকা, মনে পড়ছে? এই ময়মনসিংহ গীতিকার কথা আমরা পড়েছিলাম, ময়মনসিংহ গীতিকার কথা আমরা পড়েছিলাম বাংলা সাহিত্যের ইতিহাসে। সেই ময়মনসিংহ গীতিকা, দৌলত কাজী হ্যাঁ ওদের হ্যাঁ যে একদম, ওই সপ্তদশ শতকে সৈয়দ আলাওল দৌলত কাজী, ওখানে তারপর ইউসুফ জুলেখা, ওখানেই ময়মনসিংহ গীতিকা ছিল। একালে মেয়েদের ব্রতনিষ্ঠা এবং তার সঙ্গে মানে প্রাচীন সাহিত্যকে তুলে ধরা হয়েছে, মধ্যযুগের সাহিত্য স্পেশালি আলপনা নিষ্ঠা কতখানি ছিল কাজল রেখার এই কাহিনীতে তার বর্ণনা রয়েছে, মানে পার্টিকুলার কাব্যটাতে এটার ঘটনাটা রয়েছে। কি কি জায়গায় ছিল, এই যে শালি ধান্যের চাল এক রাত্রি আগে ভিজিয়ে রেখে পরদিন পিটুলি করে কাজল রেখা আলপনা আঁকতে বসলো। এই মনসা, বনদেবী, শিব পার্বতী, বিষ্ণু লক্ষ্মী, সমস্ত পৌরাণিক চরিত্র, পৌরাণিক চরিত্রগুলোর নাম মনে রাখতে হবে, কটা পৌরাণিক চরিত্র আছে সেটা মনে রাখতে হবে। মনসা, বনদেবী, শিব পার্বতী, বিষ্ণু লক্ষ্মী, রক্ষাকালী, কার্তিক, গণেশ, রাম সীতা, পুষ্পক্রথ, সমুদ্র, সূর্য, চন্দ্র, আরো আঁকলো এইগুলো। এবার হচ্ছে যে আলপনাকে তার প্রাচীন রীতিবন্ধন থেকে মুক্তি দিতে হবে, এর দুর্বলতা ঘুচিয়ে একটা নতুন রূপ দিতে হবে, আর্কেড যেটাকে বলা হয়। কারণ এতটা লোকময় শিল্প বাংলায় দ্বিতীয় আর নেই, মানে সব থেকে বেশি জনপ্রিয় বলা যেতে পারে, সব জায়গায় জনপ্রিয়। পিটুলি শ্রদ্ধা ছেড়ে দিয়ে পেঁচাপেচির প্রতি অতিভক্তি না দেখিয়ে আজ শিল্পীকে গ্রহণ করতে হবে নানা রঙের তুলিকা। এই জায়গাটা অর্থাৎ ঐতিহ্য এবং অতীতকে সঠিকভাবেই চর্চা করলে যে বিদ্যার প্রয়োজন হয় সেটা কোথায় লুকিয়ে রয়েছে, বর্তমানেও এই আলপনা চিত্রের মধ্যে সেটাই লুকিয়ে রয়েছে, আলপনা চিত্রের মধ্যে সেটাই লুকিয়ে রয়েছে। ব্যবহারিক শিল্পের দিক থেকে আলপনার সার্থকতা খুব বেশি। কোথায় আমরা কোথায় ব্যবহার করি, শাল, আলোয়ান, মানে আমাদের ব্যবহারিক জীবনে শাড়ির পাড়, কার্পেট, জাজিম, গালিচা, চায়ের ট্রে, মৃন্ময় দারুময় গৃহোপকরণ, এটা কোথায় কোথায় আমাদের ব্যবহারিক যে উপাদান সেখানে কোথায় ব্যবহার করি আলপনাকে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে যে অজন্তা যে রীতি, অজন্তার রীতি ছিল যে ওই আঁকা, কিন্তু যেদিন চিত্রকরেরা সেখান থেকে তুলি নামিয়েছে সেদিনই এই চিত্ররীতির আয়ু ফুরিয়েছে। কোথাকার চিত্ররীতি? অজন্তার। চিত্রকর যেদিন তুলি নামিয়ে রেখে গেছে সেই দিন থেকে সেই চিত্ররীতির আয়ু ফুরিয়ে গিয়েছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। শিল্প শিক্ষার জন্য সত্যিকারের যে প্রথার দরকার হয় সেটা হচ্ছে আর কিছুই নয়, আলপনা প্রথা। শিল্পকে সব থেকে বেশি জানা, সত্যিকারের যে কোনো জিনিস আজকে আমাদের শিখতে গেলে প্রপার ওয়েতে বিদ্যা চর্চার প্রয়োজন, সেটা আমরা কোথায় দেখতে পাই? সেটা একমাত্র এই আলপনার মধ্যে। শিল্প শিক্ষার জন্য সত্যিকারের বিদ্যা ব্যবস্থা আমাদের এই আলপনার প্রথার মধ্যেই রয়েছে। শুধুমাত্র লোককে অ আ ক খ শেখাবার জন্যই এই বুলি, আজকের দিনে চারদিকে লোক শিক্ষার বুলি, অর্থাৎ আমরা সবটুকুই মুখস্থ করি, আমরা ভিতর থেকে তার ইতিহাস বা তার যে ট্র্যাডিশন, তার যে ঐতিহ্য সেটা জানবার বিন্দু মাত্র চেষ্টা করি না। সবকিছুর মধ্যেই একটা ঐতিহ্য আছে, এগুলো আমাদের লোকশিল্প। সেই লোকশিল্প আলপনার কথাই এখানে সুবোধ ঘোষ তুলে ধরেছে।
দেখো কোনো অসুবিধা আছে গল্পটার মধ্যে? যে যে লাইনগুলো বলে দিলাম ওগুলো দেখবে, যে যে পৌরাণিক দেবদেবীদের চরিত্রগুলো রয়েছে সেইগুলো, আহ ময়মনসিংহ গীতিকার কথা, তার যে চরিত্রটা ওই যে কাজল রেখা, সেই চরিত্রটাই ব্যবহারিক শিল্পের ক্ষেত্রে কোথায় ব্যবহার করা হয় সেটা দেখবে। হায়ারোগ্লিফের বিবর্তনে কি সৃষ্টি হয়েছে সেটা আলপনা, সেটা হায়ারোগ্লিফ হচ্ছে চিত্রাক্ষর, তার যে প্রতিশব্দটা ইংরাজিটা জানতে হবে, ইংরাজির প্রতিশব্দটা জানতে হবে। কীর্তিস্তম্ভের কথা যেগুলো উল্লেখ করেছেন ওই কাংড়া উপত্যকা, অজন্তা, ইলোরা, কোনারক, এটা জানতে হবে। আর প্রথমে ওই ছোট্ট নাগপুরের অধিবাসীরা কি দিয়ে আলপনা দিত, প্রত্যেকটা লাইন ওই গিরি মাটি, দুধে মাটি, এগুলো দিয়ে। ছোট নাগপুরের ওরাও আর মুন্ডা এরা মূলত আলপনা কিন্তু দিত। শুধুমাত্র বাংলায় আছে আলপনা এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, উত্তর ভারত থেকে এটা শুরু হয়েছে। পরের যে গল্প সেটা হচ্ছে টেরোড্যাকটিলের ডিম বোধহয়। হ্যাঁ, টেরোড্যাকটিলের ডিম, সত্যজিৎ রায়। পিডিএফটা করেছে, গল্পের নামটা দেয়নি। সত্যজিৎ রায়ের কথা তো আমরা মোটামুটি ভাবে সকলেই শুনেছি, কিন্তু আমরা সত্যজিৎ রায়কে সাহিত্যিক হিসেবে যত না ভালো চিনি, তার থেকে ভালো চিনি একজন সিনেমার পরিচালক, পরিচালক হিসেবে, স্রষ্টা হিসেবে চিনি। তিনি সন্দেশ পত্রিকা 1962 সালে, সন্দেশ পত্রিকা তার 1921 সালে জন্ম হয়েছিল, তিনি মারা যান 1992-তে। আমরা জানি পথের পাঁচালী সিনেমা পরিচালনার জন্য তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। তো উত্তর কলকাতায় তিনি গড়পাড় রোডে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল সুকুমার রায়, তার দাদু ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। একদম কি বলবো, একটা পুরো সাহিত্যিক একটা ফ্যামিলি থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে তার চলচ্চিত্র পরিচালক হিসেবে তার আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু এটা করার পাশাপাশিও তিনি যেটা করেছিলেন, তিনি ফেলুদা সন্দেশ পত্রিকায় তিনি একটা তার কাজ শুরু করেন, বা সন্দেশ পত্রিকায় তিনি সম্পাদনা শুরু করেছিলেন। সন্দেশ, এই সন্দেশ পত্রিকাতে তিনি যে গল্প লিখতেন, সেই গল্পের 101 নম্বর গল্প 1962 সালে তিনি পুনরায় আবার সন্দেশ পত্রিকাকে শুরু করলেন। 101 নম্বর যে গল্পটা ছিল সেটাই হচ্ছে এই টেরোড্যাকটিলের ডিম। ঠিক আছে, তিনি বেশ কিছু কি বলবো গোয়েন্দামূলক গল্প, যেটা তার ফেলুদা সব থেকে বিখ্যাত, বাদশাহী আংটি, সোনার কেল্লা, এগুলোতে ছিল, টিন্টোরেটোর যিশু, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও তিনি কি করলেন, প্রফেসর শঙ্কু, যেটা তোমাদের টেক্সটে রয়েছে, প্রফেসর শঙ্কু বিজ্ঞান ভিত্তিক একটি নির্ভর গল্প, প্রফেসর শঙ্কু তিনি রচনা করেছিলেন। তিনি অস্কার পুরস্কার পান, তিনি সাম্মানিক ডক্টরেট পান, ডিলিট পান, পদ্মবিভূষণ পেয়েছিলেন। এই সবগুলোই তার ক্ষেত্রে। এমনকি কেন্দ্রীয় সরকার তাকে ভারতরত্ন পুরস্কার, আমাদের দেশের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন, সেটা দিয়েও কিন্তু তাকে সম্মানিত করেছিল। অবশেষে 1992 সালে তিনি মারা যান। এই গল্পটার মূল যে কথা সেটা হচ্ছে আর কিছুই নয়, বদন বাবু বলে একজন ব্যক্তি অফিসের পর আর কার্জন পার্কে আসেন, অর্থাৎ তিনি আগে আসতেন, আগে অফিস থেকে তিনি কি করতেন, ট্রামে করে তিনি বাড়ি ফিরতেন, এবং সেখানে ট্রামে করে যাবার পথে তিনি ওই কার্জন পার্কে, ধর্মতলায় কার্জন পার্কে, যেখানে ওর ফাঁকা জায়গা, একদিকে রাজভবন রয়েছে, এরকম একটা জায়গায় তিনি কি করতেন, পার্কে গিয়ে বসতেন, খানিকক্ষণ সেখানে কাটিয়ে যেতেন খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য। তো এই কেরানি, যিনি অ্যাকচুয়ালি ক্লার্ক, এই বদন বাবুর বড় ছেলে ছিল বিল্টু, যে ছিল পঙ্গু। ঠিক আছে, 7 বছর বয়স হয়ে গেলেও তার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা ছিল না।
ফলে তার জীবনের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল, বোঝাই যাচ্ছে। কিন্তু একদিন পার্কে বসতে না পেরে অফিসের কাজের চাপে তিনি ভালো গল্প তৈরি যে করতে পারেননি তা অনুভব করতে পেরে বিল্টুকে গল্প শোনাতে গিয়ে। তাই আজ তিনি এসেছেন গঙ্গার ধারে, যেখানে তার বিদ্যালয় জীবনের সেই বদন বাবুর তার বিদ্যালয়ের জীবনের কথা তার মনে পড়লো, টিফিনের ছুটির কথা, তার হেডমাস্টারের কথা। হেডমাস্টারের নাম আছে হরিবাবু, হরিনাথ বাবু, ঠিক আছে। তো সেখানে সেই গঙ্গার পাড়ে বেঞ্চিতে বসে, অর্থাৎ বাবুঘাটে এরকম একটা জায়গায় তার গল্পের বিভিন্ন প্লট তার মাথায় আসছিল। এমন সময় এক লিকলিকে রোগা লোক তার সমস্ত পরিকল্পনা এসে জল ঢেলে দিলেন। লোকটি বদনবাবু বলল, এই বেঞ্চিতে বসে তিনি এক্সপেরিমেন্ট করেন গত 4 বছর ধরে। বদনবাবু ভাবলেন তিনি কোনো গুন্ডা বদমাইশ বা ছিটগ্রস্ত লোকের পাল্লায় পড়ে গেছেন। তার উপর সদ্য আজই তিনি মাইনে পেয়েছে, তাই কথা না বাড়িয়ে চলে যাবারই মনস্থ করলেন। বদনবাবু উঠে পড়তে লোকটি তাকে বলল তিনি রাগ করে চলে যাচ্ছেন কিনা। বদনবাবু বসে পড়লেন এবং ভাবলেন লোকটি তাকে নিশ্চয়ই হিপনোটাইজড করছে। নানা কথাবার্তা বলতে লাগলেন। এই অবস্থায় বদনবাবুকে প্রশংসায় ভরিয়ে বদনবাবুর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগলেন। তো বদনবাবু কিছুটা তার সঙ্গে কথাবার্তায় বলতে লাগলেন। লোকটি পুরোনো দিনকার নানা ঘটনা বদনবাবুকে বললেন। এইসব বলে বদনবাবু আকাশ পাতাল ভাবছে। এইটা বলতে বলতেই একটা সাদা গোল চকচকে ডিম দেখিয়ে বললেন সেটা হচ্ছে টেরোড্যাকটিলের ডিম। এরপর নানা কথা বলার জন্য তিনি বদনবাবুর খুব কাছাকাছি এসে ডান হাতের কবজিটা ধরে ভবিষ্যতের গণনার কথা অ্যাস্ট্রোলজি বললেন। কিছু সময় পর বদনবাবু ডিমটা আগন্তুক ভদ্রলোককে ফিরিয়ে দিয়ে বাড়ি ফেরার জন্য ট্রামে উঠেই একটা অজুহাত দিয়ে নেমে যেতে বাধ্য হলেন। কারণটি বোঝাই যাচ্ছে কি, লোকটা সেই চোর। তার পকেটে মানি ব্যাগে হাত দিয়ে গিয়ে দেখলেন যে তার পকেটে আর কিছুই নেই, মানি ব্যাগটা উধাও হয়ে ফেলেছে, অর্থাৎ তিনি প্রতারিত হয়েছেন। বাড়ি ফিরে এসে কাউকে কিছু না বলে তিনি বিল্টুর কাছে গিয়ে তাকে অনেকগুলি ভালো গল্প বলার প্রতিশ্রুতি দিলেন। সত্যি বলতে কি, বিল্টু আজ খুব খুশি। বদনবাবু মনে মনে ভাবলেন এই খুশির কাছে তার ওই 55 টাকা 32 নয়া পয়সা প্রতারিত হওয়া কিছুই নয়। তার সন্তানের কথা ভেবে তিনি খুব খুশি হলেন। তার বেতনটা কত ছিল? 55 টাকা 32 পয়সা, 32 নয়া পয়সা। তাহলে এখানে লোকটি কার? এখানে গল্পকথক যে লোকটি প্রধান চরিত্র হলো বদনবাবু, যিনি কোথায় আসেন না? কার্জন পার্কে। সুরেন বন্দ্যোপাধ্যায়, বাড়ুজ্যে বন্দ্যোপাধ্যায়, স্ট্যাচুর পাশটায় ঘন্টাখানেক চুপচাপ বসে বিশ্রাম করে তারপর ট্রামের ভিড়টা একটু কমলে তিনি সন্ধ্যায় শিব ঠাকুর লেনে বাড়ি ফিরতেন। তাহলে তার বাড়িটা কোথায় ছিল? শিব ঠাকুর লেনে, ঠিক আছে। সুরেন বাড়ুজ্যে স্ট্যাচুর কাছে তিনি বসতেন কার্জন পার্কে, ট্রেনে করে যেতেন। কিন্তু তার এই সময় তার কি মনে হচ্ছে যে তার মনের মধ্যে অনেকদিন তিনি ঠিক করে তার পঙ্গু ছেলে বিল্টুকে গল্প বলতে পারছে না। বিল্টুর বয়স, তার নাম ছিল বিল্টু, পঙ্গু ছিল সে, তার বয়স 7 বছর। সে এখনো বিছানা ছেড়ে উঠতে পারে না। যে লাইনগুলো দাগ দিয়ে দিচ্ছি। ফলে অনেকদিন তাকে খুব সুন্দর গল্প বলা হয়নি। একটা নতুন গল্পের প্লট তিনি ভাবছেন। এটা ভাবতে গিয়ে অফিসের কাজে তার তো আর ভাবা হচ্ছে না। তিনি কি করলেন? লাল দিঘির মাঠে চলে এলেন। ট্রামের রাস্তা এই জায়গাতে, গঙ্গার ধারে, অর্থাৎ আউটরাম ঘাটের দক্ষিণে রেল লাইনের ধারটায় পোয়াটা পথ গিয়েছে এই বেঞ্চি। আমরা বুঝতেই পারছি বাবুঘাটের কথা বলা হচ্ছে, প্রিন্সেপ ঘাট। এখনকার দিনে যেটা প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাট, সেটার দক্ষিণে যেখানে ট্রেনের লাইন গেছে, সেখানে চক্র রেলের। এই সময় তার স্কুলের কথা মনে পড়ছে। আর স্কুলের হেডমাস্টার কে ছিলেন? হরিনাথ বাবু, অর্থাৎ বদন বাবুর হেডমাস্টার, ঠিক আছে। এই অবস্থায় কি হচ্ছে, দূরে একটা ছাই রঙের জাপানি জাহাজ এসে নোঙর ফেলেছে। আরো দূরে খিদিরপুরের দিকটায় সন্ধ্যায় আকাশ ছুঁয়ে
দাঁড়িয়ে আছে মাস্তুল আর কপি কলের ঝাড়। আচ্ছা, বদন বাবু ফিরে দেখলেন একটা লিকলিকে রোগা লোক, বছর 50 বয়স, পরনে খয়েরি কোট প্যান্ট, কাঁধে চটের থলি। তার মানে যে লোকটা চিটার ছিল, যে চুরি করেছিল, সেই লোকটার বর্ণনাটা তিনি দিচ্ছেন। তার 50 বছর বয়স, পরনে খয়েরি কোট প্যান্ট, কাঁধে চটের থলি। আর ওটা কি স্টেথোস্কোপ নাকি? ভদ্রলোকের বুকের কাছে একটা ঝোলায়মান যন্ত্র থেকে রবারের দুটো নল বেরিয়ে তার কানের মধ্যে ঢুকেছে। আগন্তুক মৃদু হেসে বললেন, ডিস্টার্ব করছি না তো? কিছু মনে করবেন না, আপনাকে এখানে আগে কখনো দেখিনি তাই। বদনবাবু বেজায় বিরক্ত হলেন। বেশ তো নিরিবিলি ছিলাম রে বাপু, কেন মিছে গায়ে পড়ে আলাপ করা? সব মাটি হয়ে গেল। তো আগন্তুক বদনবাবুর এখানে কত, মানে বদনবাবু যেখানে বসেছিলেন, এই আগন্তুক কতদিন ধরে আসছেন সেইখানে? সেটা হলো 4 বছর ধরে। বদনবাবু আজ মাইনে পেয়েছেন। কতটা মাইনে? মানিব্যাগে নোট খুচরো মিলিয়ে 50 টাকা 32 নয়া পয়সা। ট্যাঁকে রুমালে বাঁধা দুখানা কড়কড়ে 100 টাকার নোট। মাইনে পেয়েছেন। তাছাড়া পকেটে কোথায় কি আছে? মানিব্যাগে নোট খুচরো মিলিয়ে এই যে। বদনবাবু বুঝতে পেরেছিলেন, কিন্তু লাস্টে কি হলো, হিপনোটাইজড হয়ে গেলেন। বলছে বদনবাবু, তাও বললেন, যাই দেরি হলো। দেরি? সবে তো 5:30। যে সময়ের কথাটা বলছেন, সময়টা কত? সবে 5:30। ট্রামে করে পাক্কা 40 মিনিট, তারপর 10 মিনিটের হাঁটা পথ তো আছে। তারপরে আগন্তুক হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, তারপর বিড়বিড় করে বললেন, 40 + 10 50। আমি আবার মিনিট ঘন্টার হিসেবটাই ঠিক অভ্যস্ত নই। আমাদের হচ্ছে, বসুন না, একটুখানি বসে যান। এইসব করে তিনি গল্প বলতে লাগলেন, যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। বলেছি যে তিনি মাঝখানে ওই সৌভাগ্য, অ্যাস্ট্রোলজি এসব নিয়ে বলতে লাগলেন। হ্যাঁ, এখানে একটা লাইন ইম্পর্টেন্ট আছে, যেটা হলো এইটা। পর্যটক, পর্যটক কত রকমের হয়? জলচর, স্থলচর, বোমচর। এই লাইনটা গুরুত্বপূর্ণ। গবেষণা, অভিজ্ঞতা, এইগুলো। পর্যটক কত ধরো? স্থলচর, জলচর আর বোমচর। প্রথম দলে ভাস্কো দা গামা, তার মানে প্রথমে আছে জলচর, ভাস্কো দা গামা। ক্যাপ্টেন স্কট, কলম্বাস। স্থলে হচ্ছে হিউয়েন সাং, মাঙ্গো পার্ক, লিভিংস্টোন। মায় আমাদের গ্লোব ট্রটার, উমেশ ভট্টাচার্য পর্যন্ত। আর আকাশে ধরুন প্রফেসর পিকার্ড, যিনি বেলুনে 50,000 ফুট উঠেছিলেন। আর সেদিনের ছোকরা গ্যাগরিন, ইউরি গ্যাগরিনের কথা বলা হচ্ছে। অবশ্যই এগুলো সবই খুবই মামুলি। আমি যে ধরনের পর্যটকের কথা বলছি, সেটা জলেও নয়, মাটিতেও নয়, আকাশেও নয়, তবে কালে, মানে কালের মধ্যে ঘোরাফেরা। অতীতকালে পারি, আগামীকালে সফর। এই লাইনটা। ইচ্ছে মতো ভূত ভবিষ্যতে বিচরণ। বর্তমানে তো আছি, তাই ওটা নিয়ে আর মাথা ঘামাই না। মানে লোকটা এই সমস্ত বাজে কথা বলে খুব হিপনোটাইজড করতে পারে। তারপর তিনি একজন কথা বললেন, যিনি হচ্ছেন এইচ.জি. ওয়েলস। টাইম মেশিনের কথা বললেন এইচ.জি. ওয়েলস এর। সেই যে একটা সাইকেলের মতো জিনিসে চেপে একটা হ্যান্ডেল টানলেই অতীত যুগে, আর আরেকটা টানলেই ভবিষ্যতে চলে যায়। সেই যে গল্পটা নিয়ে একটা বিলিতি বায়োস্কোপ হয়েছিল। ভদ্রলোক একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, সে তো গল্প। আমি বলছি সত্যি ঘটনা, আমার ঘটনা, আমার অভিজ্ঞতা, আমার মেশিন। কোন সাহেব লিখিয়ের মন গড়া গাঁজাখুরি গল্প নয়। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এখানে যে যে নামগুলো আছে, জলেকে
স্থলে কে আর বোমচর মানে আকাশে কে, সেই নামগুলো কিন্তু দেখতে হবে। এই যে একটা কুমির তার মাথার উপর বসে বক রোদ পোহাচ্ছিল, এগুলো একদম বাজে, এগুলো কোনো দরকার নেই। হ্যাঁ, এখানে যেটা দরকার ওই কুমির বক নামগুলো দরকার, কচুরি পানা, ঠিক আছে, এছাড়া কিছু দরকার নেই। বাঘ টাগের কথা, এই যে প্রাণী যেগুলো রয়েছে কটা প্রাণীর কথা বলা হয়েছে সেটা দরকার আছে। হাঙর, কুমিরের কথা তো আগেই আমরা দেখেছি। আচ্ছা, এখানে কিন্তু অঙ্কের কথা বলা হয়েছে। অঙ্ক, হিসেব, ফর্মুলা, যোগ বিয়োগ গুণ ভাগ, ত্রৈরাশিক, ভগ্নাংশ, ডেসিমাল, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, এগুলোর কথা বলা হয়েছে। এই যে বলছে বাংলায় 1962 লিখতে 4 অক্ষর লাগে, আর রোমানে কত জানেন? কত? 7। এই যে রোমানে যেটা লিখেছে MCMDCII, বুঝলেন কিছু? 888 লিখতে বাংলার, মানে 888 তো হয় না, 88, বাংলার 3 অক্ষরের জায়গায় রোমানে কত লাগে জানেন? 1 ডজন। এই যে এটা দরকার, এগুলো ছোট ছোট প্রশ্ন আসবে, কিভাবে লিখতে হবে এটাকে অপশন দিয়ে ঘুরিয়ে দেবে। MCMDCII মনে রাখতেই হবে, লিখে দেবো প্রশ্নে। DCC, ডি 3টে সি, CCCL, XXX, ভি আমরা যে অষ্টম শ্রেণীতে পড়ি যেটা আছে সেই। তারপরে এখানে বলছেন তাদেরই এক হাতে অসাধারণ পুরুষ, নাম হচ্ছে গণিতানন্দ। মদন বাবুর আর এখানে কোনো দরকার নেই, আমরা যেটা দেখেছি এখানে তিনি অযথা গল্প করেছেন। আর একটা যে চাইনিজ ড্রাগনের ছবি দেখেছেন তো, এও ঠিক তাই, বইয়ে ছবি দেখা ছিল, বুঝলাম এই সেই স্টেগোসরাস। চাইনিজ ড্রাগন হচ্ছে স্টেগোসরাস, ঠিক আছে, স্টেগোসরাসের কথা তিনি বলেছেন। আগন্তুকের গোড়ার কথাটি কি? শূন্য বা জিরো, 10টা সংখ্যা ছাড়া কিছু হওয়ার উপায় নেই, ওই যোগ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে আমরা বলছি। গণিতানন্দের কাছে আগন্তুক কোন পাহাড়ের চূড়ার কথা জেনেছিলেন? গণিতানন্দের কাছে আগন্তুক যে পাহাড়ের চূড়ার, ওই যে হিমালয়ের যে 5000 ফুট সেইটা। এভারেস্টেও 5000 ফুট উঁচু একটি পাহাড়ের চূড়ো ছিল হিমালয়, এইটা, এটার কথা তিনি জেনেছিলেন। আজ থেকে 47,000 বছর আগে একটা প্রলয়ঙ্কর ভূমিকম্পে এই পাহাড়ের অর্ধেকটা নাকি মাটির ভিতরে ঢুকে যায়।
আচ্ছা, এবার ওই টেরোড্যাকটিলের ডিমটা দেখালেন। মানে এক কথায় গল্পটা খুব একটা কোনো বিশ্বাসযোগ্যতা নয় আর কি, বাচ্চাদের গল্প তো যা হয়। এখানেই তার সবকিছু নষ্ট মানে হয়ে গেল, এটা তো বুঝতেই পারছি আগন্তুকের কথায়। এবারে সে তো চলে গেল, কলকাতার গোড়াপত্তনের ব্যাপারটাও দেখতে হবে একবার। চার্নক বাবাজিকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করেছে এরা। আজ আসি জয়গুরু, মানে কাজ হয়ে গেছে তার। ট্রামে উঠে বদন বাবুকে একটা বাজে অজুহাতে আবার নেমে যেতে হলো, কারণ পকেটে হাত দিয়েই তিনি চোখে অন্ধকার দেখলেন, মানি ব্যাগটা উধাও। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝেছি, যখন চোখ বন্ধ করেছিলাম আর লোকটা হাত ধরলো নাড়ি দেখতে, ইস ছি ছি ছি, কি বেকুবই না মানে বনেছি আজ, বেবুকই আর কি যেটাকে বলা হয়। বাড়ি যখন পৌঁছালেন তখন 8টা। বাড়ি কখন পৌঁছেছিলেন সেটা কিন্তু বিল্টুকে দেখে তার ভীষণ ভালো লাগলো। বিল্টু অনেকদিন পর ভীষণ খুশি। তার মনে হলো যে তার কখনোই তার পকেটের ভেতর এই 55 টাকা 32 নয়া পয়সা হতে পারে না। মানে বিল্টুর হাসি খুশির যে খোরাক তিনি আজকে যা পেয়েছেন বিল্টু, সেটা কখনোই টেরোড্যাকটিলের ডিম, এটা কখনোই হতে পারে না। কখনোই তার থেকে ওই পয়সাটা বেশি হতে পারে না, টাকাটা। এটাই হচ্ছে তার দরকার। তবে হ্যাঁ, যেটা তার পকেটে কত ছিল, তার কাছে কত টাকা ছিল, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ওই সংখ্যাগুলো। আজ আপার মস্তক পুরো গল্পটাই হচ্ছে একটা। আচ্ছা, এখানে কি কি ধরনের সরীসৃপের কথা বলা হয়েছে? সরীসৃপ হচ্ছে টিরানোসরাস, ডাইনোসরাস আর ব্রন্টোসরাস। এই লাইনটায় স্টেগোসরাস, এই যে সরীসৃপ এই তিনটে, ব্রন্টোসরাস, টিরানোসরাস, ডাইনোসরাস। ঠিক আছে, এই হলো টেরোড্যাকটিলের ডিম। এই অবধি থাক আজকে, টেরোড্যাকটিল অবধি। আজ আমাদের আর কতটুকু বাকি আছে একটু দেখে নি। ওই 4টে মতো গল্প বাকি আছে, কালকে পড়াবো। ঠিক আছে, নেক্সট উইকে শেষ হয়ে যাবে, তারপর প্রশ্নগুলো দেবো।